গণভবনে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করতে আগামীকালের মধ্যে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আরও জানান, জাদুঘর নির্মাণে কাজ শুরু হবে আগামী সপ্তাহে। সকালে গণভবন পরিদর্শন শেষে একথা জানান তিনি। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদও তার সঙ্গে গণভবন পরিদর্শন করেন। নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ সরকারের শেষ পরিণতি কী হয় পৃথিবীর বুকে সেই নিদর্শন তুলে ধরতেই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। জাদুঘর গঠন কমিটিতে থাকবেন বিভিন্ন দেশের অভিজ্ঞ জাদুঘর বিশেষজ্ঞরা। তিনি আরও বলেন, বর্তমানে গণভবন যে অবস্থায় আছে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই জাদুঘর নির্মাণের চেষ্টা করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও নিহতদের ইতিহাস থাকবে। পাশাপাশি গত ১৬ বছরে যত নিয়ম বহির্ভূত হত্যা, গুম ও খুন হয়েছে তারও দলিল থাকবে এতে। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি শুনছি যে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এই যে আমাদের জুলাই মাসের স্মৃতি, যেটা আমাদের দ্বিতীয় মুক্তির সংগ্রাম ছিল, সেই সংগ্রামটাকে জাতির যেন সবসময় স্মরণ করতে পারে, সেই জন্য গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরের রূপান্তরের সিদ্ধান্তটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই। কেননা একটা জাতি সে ইতিহাস নিয়ে বড় হয়। জাতির যে ভবিষ্যৎ যে প্রজন্ম, তারা যদি সেই ইতিহাসটাকে না জানতে পারে, তখন তাদের মধ্যেও এই যে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশে যেন কখনোই যেন স্বৈর শাসন বাংলার বুকে না আসতে পারে, সেই আকাঙ্ক্ষাগুলো তৈরি হবে না। এবং সারা পৃথিবীতেই দেখেন এই ধরনের যে কোনো স্মৃতিগুলোকে তারা যুগ যুগ ধরে তারা সেটাকে তাদের যে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা সেটা বয়ে নিয়ে যায়। সেজন্যই গণভবনের স্মৃতিগুলো আমাদের জুলাই এই যে শহীদ যারা হয়েছেন এবং বিভিন্ন গত 16 বছরে যারা বিভিন্ন পর্যায়ে নিপীড়নের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তাদের জন্য অন্তত আমরা যদি এই জাদুঘরটা করতে পারি, তখন তারাও তাদের পরিবারের শান্তি পাবেন এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখান থেকে শিক্ষা নেবে যে দেশকে কিভাবে ভালোবাসতে হয় এবং দেশের জন্য যে ত্যাগ স্বীকার করলে জাতি যে তাকে স্বীকৃতি দেয়, এই স্বীকৃতির একটা বহিঃপ্রকাশ। এবং দেশ বিদেশের মানুষ, শুধু এটা বাংলাদেশের মানুষ না, এই জাদুঘরটা আমরা আশা করি যখন তৈরি হবে তখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ধরনের জাদুঘর দেখতে আসবে। আপনি নিশ্চয়ই জানেন এই যে জুলাই অভ্যুত্থান, এটা শুধু বাংলাদেশের অভ্যুত্থান না, এটা সারা পৃথিবীতে এখন স্বীকৃত যে তরুণরা কিভাবে জীবন দিতে পারে এই ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে, সেটা পৃথিবীর অন্য দেশের জন্য একটা দৃষ্টান্ত। এই জন্য এটা শুধুমাত্র বাংলাদেশের যে প্রজন্মের জন্য না, সেটা আমরা মনে করি সারা বিশ্বের যে সামনের দিনের তরুণ প্রজন্ম থেকে সকল প্রজন্মকে এই জুলাই জাদুঘরের স্মৃতি আমাদেরকে নতুন ধরনের শিক্ষার অনুপ্রেরণা যোগাবে। পরবর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমানে যে অবস্থায় আছে যতদূর সম্ভব সেভাবে রেখেই গণভবনে জাদুঘর তৈরি করা হবে। সেক্ষেত্রে নতুন নকশা বা কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি সরকারের এই সিদ্ধান্তটাকে অত্যন্ত স্বাগত জানাই। কারণটা আমরা অনেক সময় দেখি যে কোনো প্রকল্পের নামে বা কোনো একটা নতুন উদ্যোগের নামে আগে যে খুলনলচা পাল্টিয়ে নতুন কিছু করার চেষ্টা করা হয়। কিন্তু আমাদের জানতে হবে যে জুলাই যে এই গণ অভ্যুত্থানটা, যে গণভবন ঘিরে যে আমাদের চূড়ান্ত পরিণতিটা হয়েছিল, তার প্রতিটা পরতে পরতে স্মৃতি জড়িত আছে। আমরা বড় কোনো ধরনের পরিবর্তন করতে গেলে সেই স্মৃতিটা হারিয়ে যাওয়ার শঙ্কা থাকে। আর পাশাপাশি গণভবনকে আমরা জনগণ যেভাবে আমাদের স্মৃতির পাতায় দেখি, সেটা নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে। এই জন্যই অবশ্যই এই গণভবনকে বর্তমানে আদলে রেখেই কিভাবে জাদুঘরটা করা যায় এবং গণপরিসর হিসেবে এটাকে ডিজাইন করা যায়। এটা শুধু জাদুঘর এবং গণপরিসর এই দুটোকে একসাথে মিলে পরিকল্পনা করতে হবে। কারণটা হচ্ছে যে এই গণভবনটা এখন আমাদের সাধারণ মানুষের অস্তিত্বের সাথে, সংগ্রামের সাথে মিশে গেছে। এই জন্যই আমরা সাধারণ জনগণ প্রান্তিক থেকে শুরু করে সকল জনগোষ্ঠী যেন অবাধে এটাতে প্রবেশ করতে পারে, এটাকে স্মৃতি তার রোমন্থন করতে পারে এবং এ থেকে শিক্ষায় উজ্জীবিত হয়ে দেশ গড়ার মন্ত্রটা নিতে পারে।
এই জন্যই গণভবনটাকে মোটামুটি তার আদলে রেখেই তার ইন্টারনাল কিছু কাজ করা যেতে পারে, স্মৃতি স্মারকগুলো কোথায় কিভাবে রাখবো সেটা ডিজাইন করা যেতে পারে, কিন্তু বৈশ্বিকভাবেই এটাকে আসলে সারা পৃথিবীতে মূল আদলটাকে পরিবর্তন করার সুযোগ নেই। সেটা করতে গেলে আমাদের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা নষ্ট হবে। এই জন্য সরকারের এই সিদ্ধান্তটাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি সত্যিকার অর্থে পেশাজীবীদের সম্পৃক্ত করতে পারলে, স্থপতি, পরিকল্পনাবিদ, জাদুঘর নিয়ে যারা কাজ করেন তারা সম্পৃক্ত হতে পারলে এবং গণমানুষের চাওয়াটাকে যদি ধারণ করতে পারি, তাহলে এই জাদুঘরটা খুব দ্রুত নির্মাণ করা সম্ভব এবং এটার মাধ্যমে বাংলাদেশের যে নতুন যাত্রা, সেই যাত্রার একটা বড় স্মারক হিসেবে জাদুঘরটা কাজ করতে পারে। যে আগামী সপ্তাহেই তো এই গণভবনকে জাদুঘরের নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন দেশের যে অভিজ্ঞ জাদুঘর বিশেষজ্ঞরা রয়েছেন এই কমিটিতে তারাও অন্তর্ভুক্ত থাকবেন। আপনারও একটু পরামর্শ চাই, এই যে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কি কি নিদর্শন রাখা উচিত বলে আপনার মনে হয়? এই জুলাই জাদুঘরে আমাদের খেয়াল করতে হবে বাংলাদেশের প্রতিটা প্রান্তরে কিন্তু এই জনযুদ্ধটা হয়েছে, জনসংগ্রামটা হয়েছে। সেই জন্য এই জাদুঘরটা যেন সারা বাংলাদেশকে ধারণ করে। বাংলাদেশের প্রতিটা অঞ্চল, প্রতিটা জেলা, প্রতিটা প্রান্তে এই যে মানুষ অকাতরে জীবন দিয়েছে, তারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা যেন চলে আসে। এটা যেন বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হয়। এটা যেন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক আন্দোলন না, সারা বাংলাদেশি সবাইকে ধারণ করতে পারে এবং এটা যেন সামনের দিনে আমাদের যারা তরুণ প্রজন্ম এবং আগামী দিনে যারা বাংলাদেশ গড়ার কারিগর, তারা যেন এখান থেকে একটা উজ্জীবিত হতে পারে এই ধরনের একটা জাদুঘর। সেটার সাথে একদমই সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমাদের দিনমজুর, রিক্সা চালক থেকে শুরু করে আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র সবাই প্রাণ দিয়েছে। এটা সবাই ঢুকলে যেন ফিল করতে পারে এটা আমার জাদুঘর, এখানে আমার পক্ষে যারা লড়েছেন তাদের স্মারকটা আছে। আমরা মনে করি এই জায়গাতে এই স্পিরিটটা ধারণ করতে পারলে জাদুঘরটা সার্বজনীন হবে, বাংলাদেশের সকল মানুষের সকল প্রান্তের হবে এবং এই জন্য বাংলাদেশের জনমানুষেরও সম্পৃক্ততা এর সাথে নিশ্চিত করতে হবে। বিশ্বের অভিজ্ঞ যারা আছেন, জাদুঘর নিয়ে কাজ করেন এবং একই সাথে আমি বলবো এটাকে গণপরিসর হিসেবে চিন্তা করলে গণপরিসরের যে ভাবনাগুলো সেটা সম্পৃক্ত করতে পারলে এই গণভবনের যে জুলাই স্মৃতি যেটা আমরা বলছি, সেই স্মৃতিটা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মতারে আমরা এটাকে বয়ে নিয়ে যেতে পারবো। আমরা আশা করছি আপনার পরামর্শগুলো নিশ্চয়ই কর্তৃপক্ষ বিবেচনায় আনবেন। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের সাথে অতি ঘনিষ্ঠতায় বাংলাদেশের জনগণের সাথে দূরত্ব সৃষ্টি করে ভারত। সেই সাথে সীমান্তে হত্যা দুদেশের পারস্পরিক বিদ্বেষকে আরও উস্কে দেয়, এমনই অভিমত আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকদের। তাদের মতে দুই দেশের সম্পর্ক সমতার ভিত্তিতেই হওয়া দরকার। দুদেশের রাজনীতিতে ইতিবাচক সম্পর্ক গড়তে উদার হতে হবে ভারতকেই। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংসতার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়া জরুরি। তার বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত সবসময় দেশের জনগণ থেকে দূরে থেকে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এমন দৃষ্টিভঙ্গি বদলের সময় এসেছে এখন। আওয়ামী লীগ বনাম সাথে বিজেপির একটা সম্পর্ক, এটা নয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে এবং সেটা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এবং সেটাই আমরা তাতে হবে কি আমাদের উভয় দেশের জনগণই উপকৃত হবে। আমরা কিন্তু কোনো বৈরী সম্পর্ক কারোর সাথে চাই না। আমাদের সাথে সবার সাথে বন্ধুত্ব হবে, কিন্তু সেই বন্ধুত্বটা হবে সমতা ভিত্তিক। সম্প্রতি কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর কড়া প্রতিবাদও করেছে সরকার। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে এর প্রতিফলন নেই। চীনের বর্ডারে যেটা 96-তে যেটা করেছে যে 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র আনবে না, তাই যদি হতে পারে এবং চীনের সাথে যদি হতে পারে, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের সাথে করে না? কেন একেবারে লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে? এখানে যদি পরিবর্তন না আসে তাহলে তো সম্পর্ক খারাপের দিকেই যাবে। তো এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও বলছেন, দুই দেশের সুসম্পর্কের ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার বাণিজ্য, নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির ভবিষ্যৎ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষ এবং বহিরাগতদের তৎপরতায় 3 দিন বন্ধ থাকার পর সকাল থেকে চালু হয়েছে সাভার ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা। কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা। তবে মালিকপক্ষের দাবি, পোশাক খাতকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র চলছে।
গত কয়েকদিনে শ্রমিক অসন্তোষ ও বহিরাগতদের তৎপরতায় অশান্ত হয়ে ওঠে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চল। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় সকাল থেকে কারখানায় আসতে থাকে পোশাক শ্রমিকরা। বিজিএম এর সিদ্ধান্ত ও নিরাপত্তার আশ্বাসে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নেয় মালিকরা। গাজীপুরে 2072টি কারখানার মধ্যে 90 ভাগ কারখানা খুলেছে সকাল থেকে। আমাদের তো স্থায়ীভাবে কোনো বাড়ি নেই, দেখা যায় মাস শেষে বাড়ি ভাড়া দিতে আমরা ধিমশিম খেয়ে যাব। পোশাক কারখানা বদ্ধ হলে এরকম ঝামেলার মধ্যে আমরা পড়ে যাব। বহিরাগত লোকজন এসে গেটের সামনে অনেক ভিড় করতেছে, অনেক লোক জামায়াত হইতেছে একসঙ্গে, আমরা অনেক আতঙ্কে আছি। মালিক পক্ষ জানায়, চাকরির দাবি করে একদল বহিরাগত পোশাক খাতকে অস্থিতিশীল করার চেষ্টা এখনো করে যাচ্ছে। যারা বিশৃঙ্খলা করছে তাদের মধ্যে থেকে আমরা কিছু বিষয় আমরা পয়েন্ট আউট করেছি, যেগুলো হচ্ছে হয়তো 10 জন গন্ডগোল করতেছে, তাদের মধ্যে আমরা বলতেছি যে ঠিক আছে তোমাদের সিভি দাও, তোমাদের চাকরি দিব। তো তার মধ্যে 9 জনই সরে যাচ্ছে, কারণ সে আসলে প্রকৃতপক্ষে শ্রমিক না, কোনো জায়গায় কোনো ফ্যাক্টরিতে সে কখনো কাজ করেনি। উচ্ছৃঙ্খলতাই মানে তার মূল উদ্দেশ্য। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাভারের বেশিরভাগ কারখানায় যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। শিল্পাঞ্চলের নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই। আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায় ভোরবেলা থেকেই। তবে সাভারের বেশ কয়েকটি কারখানা শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর বিভিন্ন দাবি জানিয়ে বেলা 11টার পর আবার ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। অর্থনৈতিক সংকট সহ নানা কারণে 13টি কারখানার উৎপাদন এখনো বন্ধ রয়েছে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিবেন সহকর্মী আবুল হাসান। হাসান, শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর আওতায় গঠিত যৌথ বাহিনী তো টহল দিচ্ছে, সেখানে কি কোনো অপ্রীতিকর পরিস্থিতি চোখে পড়েছে কিনা? আর মালিকপক্ষ বলছে যে ষড়যন্ত্রের চেষ্টা চলছে এখানে পোশাক খাতকে অস্থিতিশীল করার জন্য। এর ষড়যন্ত্রের পেছনে কারা জড়িত সে বিষয়ে কি জানা গেছে? দেখুন, আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার কথা যদি বলি, যে এখানে শিল্প পুলিশের যারা সদস্য রয়েছেন তার সাথে অতিরিক্ত পুলিশ এখানে কাজ করছেন বিভিন্ন কারখানা এবং শিল্প এলাকায়। এছাড়া মহানগর পুলিশ এবং জেলা পুলিশও একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনীর টহল রয়েছে, বিজিবির টহল রয়েছে। মোটা তাকে বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো। কিন্তু তারপরও আজকে সকাল 8টার কিছু পর নাওজোর এলাকায় কিছু মানুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন এবং তাদের উদ্দেশ্য ছিল যে কারখানা ভাঙচুর করা, এবং তাৎক্ষণিকভাবে সেটি জানতে পারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে দ্রুত ছুটে যান এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। ফলে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা গাজীপুরে এখন পর্যন্ত খবর পাইনি। এবং সকাল 8টা থেকেই কারখানাগুলোতে পুরো দমে কিন্তু কাজ চলছে এবং যারা শ্রমিক রয়েছেন তারা সকাল থেকেই দলে দলে তাদের যে নির্ধারিত সেকশন সেখানে যোগ দিয়ে তারা কাজ করে যাচ্ছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এখানে শ্রমিকদের ব্যাপারে যে উচ্ছৃঙ্খল আচরণ বা অসন্তোষ বা বিক্ষোভের নামে যে ধরনের সহিংস ঘটনা হয়েছে, এই ব্যাপারে মালিক পক্ষ যেটি বলছেন যে এইগুলো সাধারণত শ্রমিক না, এরা বহিরাগত লোকজন এবং তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার স্বার্থেই তারা আসলে এই ধরনের তৎপরতা চালাচ্ছে। এবং তারা বলছেন যে এগুলোর সাথে বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন গোষ্ঠীর স্বার্থ জড়িত রয়েছে এবং অনেকে নাম প্রকাশ না করে বলছেন যে এর সাথে অনেক সময় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের কারণ রয়েছে। এবং এখানে যারা আসছেন, যারা শ্রমিক নামধারী, তারা কিন্তু বিভিন্ন দাবি দাওয়া করছেন যেগুলোর কোনো যৌক্তিকতা নেই বলে মালিকপক্ষ বলছেন। এবং মালিকপক্ষ বলছেন যে যারা চাকরি প্রত্যাশী আসছেন তাদেরকে চাকরি দেওয়ার কথা বললে তারা কিন্তু সেখানে সিভি জমা দিচ্ছেন না, তারা সরে যাচ্ছেন। সেখানে বলছেন যে 10 জনের মধ্যে 9 জনই কিন্তু চাকরি থেকে তারা সিভি দিতে ব্যর্থ হচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে যে এখানে অস্থিতিশীল করার যে পায়তারা একটি পক্ষ করে যাচ্ছে, এইটা মালিক পক্ষ দাবি করছেন। এবং মালিকরা বলছেন যারাই এই ধরনের কাজের সাথে লিপ্ত তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যেন আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়, তাহলে এই যে অস্থিতিশীল অবস্থা সেটি দ্রুত নিরসন করা সম্ভব হবে বলে মালিক পক্ষ মনে করছেন। এই ছিল গাজীপুরের শিল্প খাতের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।
শ্রমিকেরা নয়, বহিরাগত ঝুট ব্যবসায়ী এবং চাকরি প্রত্যাশীরা পোশাক কারখানায় হামলা ভাঙচুর করেছে বলে অভিযোগ করেছে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আইবিসি। সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে কারখানাগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত অবস্থানে থাকার অনুরোধ জানানো হয়। সাধারণ পোশাক শ্রমিকদের গণহারে গ্রেপ্তার ও হয়রানি বন্ধের আহ্বান জানান আইবিসির নেতারা। এছাড়া তারা নোটিশ ছাড়া হঠাৎ করে কোনো কারখানা বন্ধ না করা, বন্ধ হয়ে যাওয়া কারখানা চালুর উদ্যোগ গ্রহণ সহ 10 দফা দাবি জানান। পূর্বে নোটিশ ছাড়া হঠাৎ করে কোনো কারখানা যেন বন্ধ ঘোষণা না করে ঘোষিত নিম্নতম মজুরি সকল গার্মেন্টস কারখানায় বাস্তবায়নের তদারকি করা। গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনের সময় সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও চাকরিতে পুনর্বহাল করতে হবে। 5 আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে: নিজেদের বাস দুর্ঘটনায় মারা গেলেন বাবা ছেলে। বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে ধাক্কায় নিহত 3, আহত 10। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বসতবাড়ি থেকে পানি নামতে শুরু করায় আশ্রয় কেন্দ্রে বানভাসীর সংখ্যা কমতে শুরু করেছে। এখন চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। লক্ষ্মীপুরে বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুস মিয়া জানিয়েছেন, এখনও অনেক এলাকায় পানি রয়েছে, তবে যেসব এলাকায় পানি নেমে গেছে সেখানে মৎস্য, কৃষি সহ বিভিন্ন খাতে প্রায় 1000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নোয়াখালীতে এখনও পানির নিচে বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলা। কুমিল্লায় বন্যায় প্রায় 3500 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়। আর দুটা মেয়েদেরকে নিয়ে আমি এখন আমার ওয়াইফকে নিয়ে আশ্রয় কেন্দ্রতে আসি। এ কারণে আইসি ঘর দুয়ার দেখতে কি অবস্থা, কি পরিস্থিতি। আমরা সব দিকে দিয়ে আটকে গেছি। আমার স্বামীরা বাইরের তার না, ঘরের পানি ওখানে নামে না ঘরের দিকে। তারপর আমরা ঘরে অনেক আটকে গেছি, প্রতিবন্ধীর মতন আমরা ছেলে ফেলে রয়েছি। আমরা অন্য কোনো যাইতে পারিনি। এখানে অনেকগুলো খামার ছিল, খামারগুলো উলিয়ে গেছে। আমাদের বাড়িঘর কিছু বলতে কিছু নাই। আমরা এখন বর্তমানে অসহায়, খুব পরিচিতি খারাপ। আমরা যে খাবো, আমাদের এই জিনিসটা নাই, একটা লাড়কি নাই, গ্যাস নাই, কোনো কিছু নাই। কুমিল্লায় বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা ব্যবস্থা। হুমকির মুখে পড়েছে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবন। বই, খাতা, পোশাক সহ শিক্ষা উপকরণ হারিয়ে বিপাকে পড়েছে তারা। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানও তাদের স্বাভাবিক শিক্ষা জীবনে ফেরাকে বাধাগ্রস্ত করছে। জেলায় ক্ষতিগ্রস্ত 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কুমিল্লায় বন্যার পানি নেমে যাওয়ার পর আরও স্পষ্ট হয়েছে বিভিন্ন খাতে ক্ষয়ক্ষতি। এর বাইরে নেই শিক্ষা ব্যবস্থাও। 2 সপ্তাহ ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়েছে অনেক শিক্ষার্থীর বই, খাতাসহ শিক্ষা উপকরণ। শিক্ষার্থীদের বিপদ এতেই শেষ নয়। দুর্যোগের কারণে পরিবারের আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই শিক্ষা জীবন থেকে ঝরে পড়ার পথে। অনেকের বই, খাতা, কাপড় অনেকগুলো ভিজে গেছে বা নদীর স্রোতের সাথে চলে গেছে। এখন মনে হয় না যে স্কুলে আসার আছে তাদের। বন্যায় অবকাঠামোগত ক্ষতির কারণে এখনই খোলার অবস্থানেই অনেক প্রতিষ্ঠান। এতে শিক্ষার্থীদের ক্লাস বিমুখ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ঘরবাড়িতে পানি উঠেছে, এটা তো তারা দেখেছে। এটাতে শিশু মনে কিন্তু একটা বিরাট একটা প্রভাব তৈরি হয়েছে। টিম তৈরি করে ওদের বাড়ি বাড়ি যাইতে হবে, তাদের মানসিক অবস্থা তৈরি করার জন্য, আর না হয় তাদেরকে স্কুলে আনা সম্ভব না। তবে শিক্ষার্থীরা যেন স্কুল কলেজে ফিরতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। যদি এইরকম কোনো শিক্ষার্থী থাকে যে তার বই পুস্তক নষ্ট হয়েছে অথবা জামা কাপড় অথবা স্কুলের আসার ক্ষেত্রে যদি তাদের কোনো খাদ্যের চাহিদাও যদি পূরণ করতে হয়, সেক্ষেত্রেও আমরা কমিটির মাধ্যমে এটা ব্যবস্থা নিতে পারব। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত 104টি প্রাথমিক এবং 205টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। এছাড়াও ক্ষতিগ্রস্ত 123টি মাদ্রাসা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কুমিল্লা থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, বন্যা পরবর্তী পরিস্থিতি এখন কুমিল্লাতে কেমন দেখছেন? এছাড়া 4 শতাধিকের মতো শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে এই বন্যায় এবং শিক্ষা উপকরণও সব ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের। এক্ষেত্রে বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সহায়তা করা হবে, এর জন্য কি উদ্যোগ চোখে পড়েছে? আসলে এখনো পর্যন্ত কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা তৈরি করছে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষা বিভাগ। যাদের শিক্ষা উপকরণ নষ্ট হয়েছে তারা আসলে স্ব স্কুলের মাধ্যমে সহযোগিতা চাইতে পারবে। অন্যদিকে জেলা শিক্ষা অফিস যেসব শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে সেগুলোকে মেরামত করবে। আর আমি যদি পুরো কুমিল্লার ক্ষয়ক্ষতির চিত্র একটু বলতে চাই, তাহলে গতকাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে কুমিল্লায় মোট ৩,৩৬২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অর্থাৎ এর মধ্যে কৃষি, শিক্ষা, মৎস্য, পোল্ট্রি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবকিছু কিন্তু রয়েছে। আর এর মধ্যে কিন্তু আমরা যতটুকু জেনেছি যে প্রায় ৮২,৭৫৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যার মধ্যে ৭৬৮টি বাড়িঘর একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। অর্থাৎ এসব বাড়িঘরে মানুষজন থাকার মতো আর কোনো উপায় নেই। অন্যদিকে সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আরো আছে যেমন কৃষিখাত। কৃষিখাতে ৮৫০ কোটি টাকার ক্ষতি কিন্তু তারা নিরূপণ করেছে প্রাথমিকভাবে। কিন্তু তারা যেটা বলছে যে পানি যেহেতু এখনো সব জায়গা থেকে নামেনি, সেই ক্ষেত্রে কিন্তু মোট যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। কিন্তু তারপরও তারা বলছে যে ৮৫০ থেকে ১,০০০ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি কিন্তু কৃষিখাতে হতে পারে। আর এই ক্ষয়ক্ষতি কিন্তু সব যাই হয়েছে সাধারণ মানুষের হয়েছে, তাদের অধিকাংশই কিন্তু নিম্ন আয়ের মানুষ, অর্থাৎ তারা কিন্তু অভাবী। তাদেরকে সাহায্য সহযোগিতা না করলে আসলে তারা যে আবার ঘুরে দাঁড়াতে পারবে এমন কিন্তু নয়। আমরা সকালেই বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি আসলে নিজের চেষ্টায় আর এখন পূরণ করা সম্ভব নয়। সরকারি কিংবা বেসরকারি যারা দাতা সংস্থা আছে তারা যদি এসে এই ক্ষয়ক্ষতিতে তারা কিছুটা সহযোগিতা করে তাহলে কিন্তু ঘুরে দাঁড়ানো যাবে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের যে ক্ষয়ক্ষতি দেখেছি সেটি কিন্তু একেবারেই বিধ্বস্ত অবস্থা। কোন একটি এলাকার রাস্তাঘাট নষ্ট হলে সেই এলাকার প্রয়োজনীয় সবকিছু কিন্তু পূরণ করা সম্ভব হয় না। কিন্তু এলাকাবাসী যেটি বলছে যে জরুরি ভিত্তিতে যেসব গ্রামগুলোর সংযোগ সড়ক নষ্ট হয়ে গিয়েছে সেই সংযোগ সড়কগুলো যদি ঠিক করে দেওয়া হয় তাহলে বেসরকারি ভাবেও হলেও কিন্তু পাড়ার প্রতিবেশী সহযোগিতায় যেসব ঘরবাড়িগুলো ভেঙে গেছে সেগুলো মেরামত করা এবং মানুষগুলো মাথা গোঁজার ঠাঁই পাবে। অর্থাৎ তারা কিন্তু প্রশাসনের কাছে বারবার দাবি করছে সেটি হচ্ছে যে সড়ক এবং ব্রিজ কালভার্টগুলো কিন্তু এখন গুরুত্বের সাথে যদি ঠিক করা দেওয়া হয়। আর আমি এখন যে গ্রামটিতে আছি এটি হচ্ছে বুড়িচং উপজেলার কিং বাজেহুড়া গ্রাম। এই গ্রামের যে সড়কটি দেখতে পাচ্ছেন সেই সড়কটি কিন্তু নদীর পানির তোরে একেবারে ভেসে গিয়েছিল। আজ সকালেই স্থানীয় স্বেচ্ছাসেবীরা এই কিছুটা বালুর বস্তা দিয়ে ইট বালি ফেলে সেটি মোটামুটি হাঁটার উপযোগী করেছে এবং পেছনের যে কালভার্টটি আছে সেটিও কিন্তু একেবারে ভেঙে গেছে, সেটিও কিন্তু তারা মেরামত করার চেষ্টা করেছে। অর্থাৎ স্থানীয়ভাবে কিন্তু ইতিমধ্যে পুনর্বাসন এবং মেরামত কাজ শুরু হয়ে গেছে। সরকার যদি এখন দ্রুততার ভিত্তিতে এইসব এলাকাগুলোতে আর্থিক সহযোগিতা কিংবা প্রকৌশলীদের এনে তাদের অবকাঠামোগত উন্নয়নের জন্য সহযোগিতা করে তাহলে কিন্তু এই বন্যা কবলিত মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। তো সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। মানুষ আসলে পুনর্বাসনের জন্য যে সহযোগিতা সেটির প্রত্যাশায় আছে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন তানভীর খন্দকার। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা ছেলে সহ 3 জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। বাসটির দ্রুত গতির জন্যই দুর্ঘটনা বলে জানা গেছে। শনিবার ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ঢাকা এক্সপ্রেসের বাসটি। বঙ্গবন্ধু সেতুর উপর দ্রুতগতির বাসটি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাসে ছিলেন বাসটির মালিক রহিজউদ্দিন এবং তার ছেলে আলিফ রিপু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। প্রাণ গেছে বাসের যাত্রী চন্দ্রশেখর সাহারও। পড়ে গেছে, দাদা পড়ে গেছিল, পরে বলে টাকে বলে এসে দাদার মাথায় আঘাত লাগছে। ঢাকা এক্সপ্রেস গাড়ি সকাল 5টা 4:30 পরে যমুনা সেতুর উপর দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় সুপারভাইজার হেল্পার অর্থাৎ গাড়ির মালিক সুপারভাইজার, হেল্পারও মালিক, ওরা বাপ বেটা দুজনই মারা গেছে, যাত্রী একটা মারা গেছে। সেতু ব্রিজের উপরে মনে উঠছে, তখন ওই সময় বউ চিকুর দিয়েছে, বেটার বউ সাথে ছিল, তখন চিকুর দিয়েছে। আপনাকে কি হয়েছে, কয় যে কড্ডার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি মানে সেন্স হারা ফেলাইছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। ও ভোরবেলা ভোর ৫টার সময় অনেক অফিসগামী ব্যবসায়ী লোকজন থাকে ঢাকায় বিভিন্ন অফিস আদালতে কাজকর্ম করার জন্য। তারা এই চালক দ্রুত গতিতেই বা বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা বলে আমার ধারণা। দুর্ঘটনা কবলিত বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানায় রাখা হয়েছে, আর পালিয়ে গেছেন বাস ও ট্রাকের চালক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্ষমতার অপব্যবহার করে বনের জমি দখল করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলেন আওয়ামী লীগ আমলের আমলা শফিউল আলম। জাতীয় বন নীতিকে উপেক্ষা করে 2017 সালে বনের 155 একর জমি বরাদ্দ নেন সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। এতদিন এ নিয়ে কোনো আপত্তি না উঠলেও সম্প্রতি জমি ফেরত পেতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বন বিভাগ। রামুর খুনিয়াপালং এলাকার এই প্রাকৃতিক বনের দায়িত্বে বন বিভাগ। স্থানীয় উপকারভোগী ছাড়াও নিয়মিত পাহারা দেন বন কর্মীরা। তবে এত কিছুর পরও এই বনের ভেতরে গড়ে উঠেছে শহীদ এটিএম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি। 2017 সালের শেষ দিকে মুক্তিযুদ্ধে শহীদ ভাইয়ের নামে সংরক্ষিত বনের জমি বরাদ্দ নেন আওয়ামী লীগ সরকারের আমলা শফিউল আলম। 155 একর জমির উপর গড়ে তোলেন কারিগরি প্রশিক্ষণ একাডেমি। আগে ছিল এটা হইলে বড় সরকারি বাগান ছিল, মানে 92 বাগান হতো, সরকারি বাগান ছিল। এখন গাছ গুছলা খাটিয়া একটা প্রতিষ্ঠানগুলি করছে। গাছ কাটি ফেলে প্রতিষ্ঠানের নামে জমি রেজিস্ট্রি হয়েছে জানিয়ে এটি বনের জমি কিনা সেই বিষয়ে কিছু না জানার দাবি সংশ্লিষ্টদের। এখানে আমাদের দীর্ঘমেয়াদী বন্দোবস্ত এবং খতিয়ান আছে আমাদের এই প্রতিষ্ঠানে। এর আগে কিছু আমরা বলতে পারবো না। আমরা সব প্রত্যেকে দেখতেছি এখানে সবকিছু এখন যেরকম আছে ওইরকম, আর কাগজপত্র তো আছেই। জমি বরাদ্দের ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে বলছেন বন কর্মকর্তারা। এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক সরাসরি এটাকে ওই একাডেমি নামে বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এইটা সরাসরি দেওয়া যায় না, কারণ এটা বন বিভাগের রক্ষিত বনভূমি। এটাকে আমাদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে এটাকে দিতে হয়। বনের জমি দখলমুক্ত করে দখলকারীদের আইনের আওতায় আনার তাগিদ পরিবেশ কর্মীদের। এভাবে যদি সরকারি প্রভাবশালী আমরা প্রভাব খাটিয়ে যদি বনের ভূমি দখল করে, তাহলে অচিরে বনভূমি কমে আসবে এবং বনভিত্তি স্থাপনা নির্মাণ করা এটি একটি মারাত্মক অপরাধ। আমরা দাবি করছি এটি অতি দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা হোক এবং বনের জমি বন বিভাগকে বুঝিয়ে দেওয়া হোক। 2015 সালের অক্টোবর থেকে 2019 সালের অক্টোবর পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিব ছিলেন শফিউল আলম। তার বিরুদ্ধে অসংখ্য অনিয়মের অভিযোগ রয়েছে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চলতি অর্থবছরের প্রথম 2 মাস জুলাই ও আগস্টে পণ্য রপ্তানি কিছুটা বেড়েছে। এই 2 মাসে মোট $789 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে $32 কোটি বেশি। এনবিআর সূত্রে পণ্য রপ্তানির এই তথ্য জানা গেছে। এই হিসাবের মধ্যে ইপিজেডের প্রচ্ছন্ন রপ্তানি এবং নমুনা রপ্তানির তথ্য যুক্ত রয়েছে। এনবিআর জানিয়েছে গেল জুলাইয়ে $382 কোটি পণ্য রপ্তানি হয়, যা আগের অর্থবছরের একই মাসে ছিল $371 কোটি। অর্থাৎ জুলাইয়ে রপ্তানি বেড়েছে 2.96% বা $11 কোটি। অন্যদিকে গেল আগস্টে $407 কোটি পণ্য রপ্তানি হয়, যা আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে 5.44% বা $21 কোটি।